আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান জোরদারের আহ্বান। শেখ হাসিনার আমলে আড়িপাতা যন্ত্র কেনা ও ব্যবহারের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে অভিযোগ পরিবারের। ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। ডাকসু নির্বাচনে ভিপি পদে ফর্ম নিলেন 5 জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের তিনি জানান, অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধির সংশোধন সহ ভোট প্রস্তুতির সার্বিক পরিকল্পনা থাকবে রোডম্যাপে। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে নির্বাচন কমিশনে। আগামী ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে তফসিল। আগামী সপ্তাহেই আসছে নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। মূলত জাতীয় নির্বাচনের বেশ আগেই রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ হবে তাই থাকে রোডম্যাপে। কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। এই মুহূর্তে আপনারা এটা জিনিস শুধু জানেন সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যদি আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। আপনাকে যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলবো যে এটা আমার প্রতি বোধহয় ঠিক হচ্ছে না। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2007-8 সাল থেকেই কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা পরে জানাবেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। বেশ কিছুদিন থেকেই আলোচনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিতর্ক পিছু ছাড়ছে না তার। বিমানবন্দরে অস্ত্রকাণ্ডের পর এবার চাঁদাবাজিতে এসেছে তার নাম। তবে এসব কিছুকেই উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন তিনি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, কিন্তু গত
2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্ট ইন্ডে যাওয়া হয়। তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না মোটরসাইকেল একদম যাচ্ছে সাদাই পরে। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। তিনি জানান, রাজনীতিতে যুক্ত হবার কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা, এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে থেকে। যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। অন্তর্বর্তী সরকার 1 বছরে প্রত্যাশিত মাত্রায় কাজ করতে পারেনি বলেও স্বীকার করেন এই উপদেষ্টা। তো এক্সপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি। গুলশানের চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান আরও জোরদার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় শঙ্কা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এরকম অনেক উপদেষ্টার ব্যক্তিগত স্টাফদের সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তাদেরকে দুদকে ডাকা হয়েছে এবং অনুসন্ধান আছে, সেগুলো তো পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি। তো সুতরাং এই সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে। শেখ হাসিনার আমলে নাগরিক অধিকার হরণ করতে আড়িপাতা যন্ত্র ব্যবহার ও কেনার বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। অন্তর্বর্তী সরকার এসব আড়িপাতার যন্ত্র ব্যবহার করছে না বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। এ সময় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানায় প্রেস উইং। মনির হোসেন তপুর রিপোর্ট। আওয়ামী লীগ আমলে দেশের নাগরিকদের ফোনালাপ ও কথোপকথন ফাঁস করার জন্য ব্যবহার করা হতো অত্যাধুনিক আড়িপাতার যন্ত্র। এই যন্ত্রের কিছু চালান ইসরায়েল থেকে এসেছিল। বিভিন্ন অপকর্ম ও উদ্দেশ্য হাসিলের জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে প্রধান করে কমিটি গঠন করেছে সরকার। বাঙালিরা অনেক আরাম দিছিলাম তো, অনেক সুখ দিছিলাম তো, সেটাকে এখন পুরাই নষ্ট। এছাড়া পুলিশের ব্যবহারের জন্য মারণাস্ত্র কোন প্রক্রিয়ায় কেনা হয়েছে তা খতিয়ে দেখতে পৃথক কমিটি করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কিছু হিসাবে আসছে প্রায় $300 মিলিয়ন, কেউ বলছেন প্রায় $200 মিলিয়ন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট কেনা হয়েছিল। এবং গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আমার আপনার
ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য। আপনার যে আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এই সফরের ফলে মালয়েশিয়া ও বাংলাদেশের নিরাপত্তা এজেন্সির মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে বলেও জানান তিনি। নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার গিভার, আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এজিং হচ্ছে, আর সিকিউরিটি গার্ড, ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন। তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরো বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখব। এর আগে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনের করা 366টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 37টি সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রসিকিউশন। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রত্যক্ষদর্শী এক সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ওই সাক্ষীর কর্মরত প্রতিষ্ঠানের প্রধান ও পুলিশকে সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাক্ষীর বিপক্ষে কোনো পোস্টার ব্যানার থাকলে তা অপসারণ করতে বলা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হুম্মাম আরও বলেন, তার বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। তরিক ইসলামের রিপোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2015 সালের 22 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে তার ফাঁসি কার্যকর করা হয়। রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর উপর নির্মম অত্যাচারের কথা তুলে ধরেন তার স্ত্রী ফরহাদ চৌধুরী ও বড় ছেলে ফয়সাল কাদের চৌধুরী। রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে মেরে তার এখানে সব জায়গায় রক্ত। এই ট্রাইব্যুনালটা তখন করা হয়েছিল খুন করবার জন্য, জাস্ট একটা জিনিস প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা খুন করতে পারে। হুম্মাম চৌধুরী অভিযোগ করেন ট্রাইব্যুনাল নয়, তার বাবাকে জুডিশিয়ালি মার্ডার করা হয়। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাবার পক্ষের সাক্ষীকে দেশে আসার অনুমতি দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার এইম খালি একটাই ছিল, তার প্রতিপক্ষ যারা আছে, যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে, তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও ফেসে যায়, আমার বাবাকেও সে একইভাবে হত্যা করা হয়। এই সময় তৎকালীন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তার পরিবারের সদস্যরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে জড়িতদের তালিকাও চেয়েছে উচ্চ আদালত। এদিকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে অবৈধ পাথরবাহী 70টি ট্রাক জব্দ করে যৌথ বাহিনী। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। আকৃতির পাথর, তার মধ্য দিয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঝলধারা। এই অপরূপ দৃশ্যে নিজেকে ক্যামেরাবন্দি করতে হাজারো পর্যটক ছুটে যেতেন সিলেটের ভোলাগঞ্জে। কিন্তু গত কয়েক মাসে পাথর খেকোদের লুটপাটে সৌন্দর্য হারিয়ে পর্যটন কেন্দ্রটি এখন বালুর চরে পরিণত হয়েছে।
দিন দুপুরে চলেছে লুটপাট। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিলেও তা জোরালো ছিল না, ফলে পাথর লুট ঠেকানো যায়নি। এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন দায় এড়াতে পারে না প্রশাসন। এখন এসে দেখি যে সাদা পাথর এলাকায় সাদা পাথর নাই, আছে শুধু বালুর চরের মতো হয়ে গেছে। জানতে পারলাম এখানে চরের এই পাথর সব বিভিন্ন মানুষের লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো প্রশাসনের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না। রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে। তারা আগে কেন এটা করবে? হ্যাঁ, তারা আগে দেখবো না। এটা একটা রাত্রি বেলা এতগুলো পাথর হারায় গেল, এটা আসলে কেমন ভাবে হারাইলো? সাদা পাথর পর্যটন কেন্দ্রে যেখানে বড় বড় পাথর ছিল সেখানে এখন বিশাল বিশাল গর্ত। প্রায় ৮০% পাথর এরই মধ্যে লুট করা হয়েছে। কয়েক মাস ধরে পর্যটন কেন্দ্রটি সর্বনাশ করার পর এখন তৎপরতা দেখাচ্ছে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো। বহিষ্কার ও অভিযানের মধ্য দিয়ে হারানো অতীত ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়ে শঙ্কিত পরিবেশবাদীরা। বিষয়টি নিয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে যে পাথরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে প্রশাসনকে বলছে 7 দিনের মধ্যে ওই এলাকায় এসে স্থাপন করা এবং সেই ব্যাপারে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো করতে বলেছেন। এদিকে পাথর চুরির দায়ে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে বালু ও পাথর লুটপাটের মামলা রয়েছে। এদিকে সাদা পাথর পর্যটন কেন্দ্রের আগের অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। এর অংশ হিসাবে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। 12,000 ঘন পাথর জব্দ করা হয়েছিল, যেটা পর্যায়ক্রমে এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং একই সাথে আমাদের যৌথ বাহিনীর অভিযানে 130 ট্রাকের বেশি মালামাল জব্দ করা হয়েছে, যেগুলো এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং আমরা এগুলো পর্যায়ক্রমে এখানে প্রতিস্থাপন করব। সিলেটে পাথর আসে সীমান্তের উপারে ভারতের পাহাড়ি নদী থেকে। বহু বছর ধরে পানির স্রোতের সঙ্গে এসব পাথর এসে কোয়ারি তৈরি হয়েছে। 2020 সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের 8টি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে 2020 সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, হলে রাজনীতি বন্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ না নেয় নানা পক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করছে। আর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিব জানিয়েছেন, হল রাজনীতি নিষিদ্ধ নয়, তার রূপরেখা তৈরিতে একটি কমিটি গঠনের আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের তৃতীয় দিনে ভিপি পদে 5 জন ফর্ম নিয়েছেন। আদিন সজীবের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া বইছে জোরে সোরে। হাতে সময়ও কম, তাই তৃতীয় দিনের মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। ভিপি পদে 5 জন সহ মোট 22 জন মনোনয়ন সংগ্রহ করেছেন এদিন। ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে এ নিয়ে মোট 42 জন দেখিয়েছেন প্রার্থী হবার আগ্রহ। বিতরণ চলবে 18 আগস্ট পর্যন্ত। ভিপি পদে 10 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন, সম্পাদক পদে 18 জন, সদস্য পদে 11 জন মনোনয়নপত্র ডাকসু ইলেকশন করার জন্য সংগ্রহ করেছে। আলোচিত ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী প্যানেল বা প্রার্থীদের বিষয়টি এখনো স্পষ্ট না হলেও নির্বাচনের মাঠে সক্রিয় সবাই। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে, হল রাজনীতি নিয়ে কোনো ছাড় নয়, বন্ধে দ্রুতই দিতে হবে রোডম্যাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলিত হবে। সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি। অনতিবিলম্বে হলে কিভাবে অফিসিয়ালি এই ছাত্র রাজনীতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন। এদিকে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, তাদের হল কমিটি বাতিল করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোন ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে। তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। এ সময় গুপ্ত রাজনীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি প্রতিটি ছাত্র সংগঠনের প্রাথমিক সদস্য তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রাখার দাবিও জানায় ছাত্রদল। করার জন্য তারা
ডাকসু নির্বাচনের যাবতীয় আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। লেজুর বৃত্তি রাজনীতিকে প্রমোট করতে এতদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্র রাজনীতিকে ভয়ের পর্যায়ে নেওয়া হয়েছিল, যে কারণে শিক্ষার্থীরা সে সময় ট্রমার মধ্য দিয়ে দিন পার করত। জাতীয় প্রেসক্লাবের শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলে নারী সহ অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতিনিধিত্ব থাকবে বলে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে যে ভয়ের সৃষ্টি হয়েছে তা দূর করতে শিবির কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, সকলের অংশগ্রহণে স্বাধীন শিক্ষা কমিশন গঠন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠা, যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠন, মাদ্রাসার শিক্ষা সংস্কার ও নারী শিক্ষা প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সহ ৩০ দফা শিক্ষা প্রস্তাবনার ঘোষণা করেন শিবির সভাপতি। যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না, যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না, উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না, তো তাদের কাজই হবে যে প্রতিপক্ষকে বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া, বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো, মিথ্যাচার করা। তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার। কারণ আবু সাইদ, মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার, আগের সংস্কৃতি সবকিছু থাকবে। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, হজ যাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা এজেন্সিগুলোর সাথে আর্থিক লেনদেনে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। শুধুমাত্র অর্থের জন্য গুরুতর অসুস্থ কাউকে হজে না পাঠানোর জন্য এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। সৌদির ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয়। তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য, না হলে অ্যাপস বন্ধ করে দেন। এটাকে আমাদের মাথায় রাখতে হবে। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোন কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে 104 জনের মৃত্যু হল। দেশের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 325 জন ডেঙ্গু রোগী। এবছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত 25,324 জন। রাজধানীর পাশাপাশি মফস্বলেও এডিস মশা ছড়িয়ে পড়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ যারা গুম খুন করেছে তাদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অপরাধীদের বিচারের দাবিতে তেজগাঁও থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মিছিলটি তেজগাঁও হোন্ডা গলি থেকে ফার্মগেট হয়ে কারণবাজার টিসিবি ভবনের সামনে গিয়ে শেষ হয়। ওদের কথা তো আমরা বলতে চাই না, তারা জিতবেন কিনা বাংলাদেশের মুরব্বীরা সে ব্যাপারে সন্দেহ পোষণ করছে। এই কারণেই তারা আজকে বিহার পদ্ধতিতে নির্বাচন যাচ্ছেন, অর্থাৎ নির্বাচন যেন না হয় এই জন্য তারা চক্রান্ত করছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তা গণতন্ত্রের জন্য হুমকি। তবে এই সরকারকে পুরোপুরি নিরপেক্ষ মনে না করলেও বর্তমান ইসিতে আস্থা রাখতে চায় জাতীয় পার্টি। সাক্ষাতে সিইসিকে সকল দলের সাথে কথা বলে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দেওয়া হয় বলেও জানান তিনি। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। আমি মনে করি যারা এই দাবিটি তুলছে
তারা এই দাবি থেকে প্রত্যাহার করে দেশের স্বার্থে জাতীয় পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দেশ গঠন করব। চাঁদাবাজির নাটক সাজিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জানে আলম অপুকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে। সকালে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন অপুর স্ত্রী আনিসা। পূর্বে অপুর বিরুদ্ধে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই দাবি করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ফাঁসানো হয়েছে তাকে। জানান 31 জুলাই মধ্যরাত থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় জোরপূর্বক জবানবন্দি নেওয়ারও অভিযোগ করেন তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অপুর স্ত্রী। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। এবারে পূর্ব ব্যাংক বাণিজ্য সংবাদ। সমুদ্রনগরী কক্সবাজারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হোটেল সি প্যালেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এস এম আরিফিন কাদের এফসিএ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন 700 বীমা কর্মকর্তা। এ সময় বক্তারা বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবসময় গ্রাহকের আস্থা, সেবা ও বিশ্বাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে এসেছে। পপুলার লাইফ শুধু একটি কোম্পানি নয়, একটি পরিবার। সবাই মিলে হাতে হাত রেখে সততা ও সেবার মনোভাব নিয়ে কাজ করলে ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছানো যাবে। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি যৌথভাবে ব্যাংক ইন্স্যুরেন্স সেবা চালু করেছে। রাজধানীর বনানী শাখায় প্রথম পলিসি বিক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ব্যাংকটির সব শাখায় এখন থেকে গ্রাহকরা শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক তাকাফুল বীমা সেবা পাবেন। বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং মিডল্যান্ড ব্যাংকের হেড অফ রিটেল ডিস্ট্রিবিউশন ডিভিশন ও চিফ ব্যাংক ইন্স্যুরেন্স অফিসার রাশেদ আক্তার। এছাড়াও আকিজ তাকাফুল ও মিডল্যান্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, এই উদ্যোগ গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও আধুনিক ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করবে। শুরুতেই খেলার খবর। ভুটানে সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে চায় বাংলাদেশ। দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। লীগ পদ্ধতির আসরে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল অংশ নিচ্ছে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। 20 আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। সবগুলো ম্যাচ হবে চাংলিমিথাং স্টেডিয়ামে। হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, তিনি আশা করেন তাদের মেয়েরা নিরাশ করবে না। সিনিয়র জুনিয়র মিলে ভালো করবে দল। দেশের ফুটবলে বগুড়ার খেলোয়াড়দের সুনাম দীর্ঘদিনের। সোনালী দিনের সেই ফুটবলাররা একসময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন, বিদেশের মাটিতে গেলেও সুনাম কুড়িয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে বগুড়া হারাতে বসেছে সেই ঐতিহ্য। বর্তমানে এই জেলা থেকে দীর্ঘদিন কেউ সুযোগ পাচ্ছে না জাতীয় দলে। বগুড়ার ফুটবলের দৈন্য দশা নিয়ে আজিজুল হাকিম রোমনের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান।
বগুড়া শহীদ চান্দ স্টেডিয়াম, আলতাফুন্নেসা খেলার মাঠ, MS ক্লাব ও করোনেশন স্কুল মাঠ ছিল জেলার ফুটবলারদের অনুশীলন ক্ষেত্র। এই মাঠগুলোতেই প্রতিনিয়ত বয়সভিত্তিক লীগের খেলা আয়োজন করা হতো। তাদের মধ্য থেকে অনেকে জাতীয় দলে খেলেছেন। মাঠ সমস্যা এবং জেলা ক্রীড়া সংস্থার অনীহার কারণে দীর্ঘদিন এই জেলায় কোনো টুর্নামেন্টই হয় না। তাছাড়া ভালো মানের কোচ না থাকায় নতুন ফুটবলারও তৈরি হচ্ছে না। খেলোয়াড়গুলো আসে, তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে না, বিদায় তারা প্র্যাকটিস শেষে যারা তাদের এক্সট্রা ফুডিং বা স্পোর্টস গিয়ার্স এটা তাদের জন্য পড়া খুব কঠিন হয়ে যায়। বেশি বেশি লিগ হোক, বেশি বেশি মাঠ হোক, আমাদের প্র্যাকটিস হোক, ইউনিক নতুন নতুন প্লেয়ার বের হোক। শহীদ চান্দ স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘোষণা করার পর রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ 18 বছরে কোন স্টেডিয়াম তো দূরের কথা, মাঠও তৈরি করা হয়নি এই বগুড়ায়। যা বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বা DF এর আন্ডার থেকে হচ্ছে না, শুধু বগুড়ায় না সারা বাংলাদেশেই তাই। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরো বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক। খেলার বিষয়ে আমরা সামনে খুব শীঘ্রই আমাদের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। আমরা বগুড়াবাসীর দাবি, জেলায় একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করা হলে এখান থেকে তৈরি হবে বড় কালু, আলফাজউদ্দিন আহমেদ গেদা এবং শাহজাহানদের মতো নামি দামি ফুটবলার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। একটি ঘোষণা। ATN বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। সেই সাথে শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে জানালেন EC সচিব আক্তার আহমেদ। তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হবে মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান জোরদারের আহ্বান। শেখ হাসিনার আমলে আড়িপাতা যন্ত্র কেনা ও ব্যবহারের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে অভিযোগ পরিবারের। ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। ডাকসু নির্বাচনে ভিপি পদে ফর্ম নিলেন 5 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।